ওকে, আজকে আমরা লেকচার 16তে আসছি অর্গানিক কেমিস্ট্রির। আমাদের আগের লেকচারগুলোতে কিন্তু সমানতার টপিকসটা শেষ। হ্যাঁ, আজকেও মানে কিছু তোমাদের বিক্রিয়া শুরু হবে না, মানে কিছু কনসেপ্ট আজকেও থাকবে। নেক্সট ক্লাস থেকে আশা করি আমরা বিক্রিয়াতে ঢুকে যেতে পারবো। আজকের কনসেপ্ট একটু দেখা হচ্ছে সমযোজী বন্ধনের ভাঙ্গন। সমযোজী বন্ডের ভাঙ্গন কেন এটা পড়াচ্ছে বা কেন এই টপিক্সটা এখানে আসলো? কারণ হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ডগুলো যখন রিয়্যাক্ট করে, অর্গানিক যে কম্পাউন্ড যখন রিয়্যাক্ট করা মানেই কিন্তু একটা থেকে আরেকটাতে পরিণত হচ্ছে বা বন্ধনের ভাঙন ঘটতেছে ওই জায়গায়, সেটা কি সমযোজী না? অবশ্যই কিন্তু সমযোজী প্রক্রিয়াতেই বা সমযোজী বন্ধনে একটা অর্গানিক যৌগ গঠিত। তো এটার ভাঙ্গনের কিছু প্রকার আছে, যে ভাঙ্গনের ফলে কি কি তৈরি হয়। ফার্স্ট অফ অল, সমযোজী বন্ধনের যখন ভাঙ্গন হয়, সমযোজী বন্ধন মানে দুইটা মূলক আছে, ধরো এ বি, এরা কি করতেছে, ইলেকট্রন শেয়ার করতেছে, ইলেকট্রন শেয়ার করে এরা যৌগ গঠন করছে। এখন এই যে ইলেকট্রনটা শেয়ার হইছে, তখন ভাঙলে কি হতে পারে? এখান থেকে তুমি কি নর্মালি আয়ন যৌগের মতো ভেঙে দুইটা তুমি আয়ন পাবা এখান থেকে? তুমি কি এখান থেকে কখনো এর ক্যাটায়ন আর বি এর অ্যানায়ন পাইতে পারো? পার্শিয়ালি কিন্তু আমরা চিন্তা করলে পাইতেও পারি। হ্যাঁ, কিন্তু যদি আমরা একদম মানে নর্মালি ভাঙ্গন করি এটার, কিন্তু না, জাস্ট ইলেকট্রন শেয়ার করছিল, ইলেকট্রনটা যার ইলেকট্রন সে নিয়ে নিছে। হ্যাঁ, ধরো একটা বিজনেস করছিলাম আমরা 1 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা দিয়ে, আমার বিজনেস শেষ, আমি 1 লাখ টাকা নিয়ে নিচ্ছি, তুমি তোমার 1 লাখ টাকা নিয়ে চলে গেছো। এখানে কিন্তু এমন না যে আমি তোমার 2 লাখ টাকা নিয়ে গেছি, আমি পজিটিভ তুমি নেগেটিভ হয়ে গেলা, এরকম কিন্তু হয় না। সচরাচর হতে পারে স্পেশাল কেসে। এখন দেখো যে এইটা ভাঙলে কয়টা ধাপে ভাঙে আর কি। প্রথমত দুইটা ভাঙ্গন হয় এই জায়গায়, একটা তো সুষম। হ্যাঁ, সুষম ভাঙ্গন মানে ওই তো আমরা 1 লাখ টাকা করে নিচ্ছি, তোমার কাছ থেকে 1 টাকা বেশি নিই নাই বা তুমি আমার কাছ থেকে বেশি নাও নাই। তো এবার ঘটনাটা দাঁড়াবে আরেকটা, যে বিষম ভাঙ্গন। এইখানেই একটু সমস্যা আছে। হ্যাঁ, খুব কম বেশি হয় না, মানে সবারই সম্মতিক্রমেই হয় ওই কাজটা, সমস্যা নাই। তো সুষম ভাঙ্গনে কি হয়, যে একটা একটা ইলেকট্রন যারা এখানে শেয়ার করেছিল তারা আবার একটা একটা করে নিয়ে যায়। হ্যাঁ, আমি সুষম ভাঙ্গন থেকেই শুরু করি। সুষম আমি এই বিদেই তোমাকে বোঝাই। ধরে নাও এই বিয়ের মধ্যে একটা কার্বন পার্টিকেল, অবশ্যই কার্বন থাকবে, কার্বন না লিখি আমি এই বিদেই লিখি এ আর বি। এদের মধ্যে যখন সুষম ভাঙ্গন ঘটবে, সুষম ভাঙ্গন, তখন বিষয়টা এরূপ দাঁড়াবে যে এইখানে খেয়াল করো যে এ তার একটা ইলেকট্রন নিয়ে গেছে, বিও তার আরেকটা ইলেকট্রন নিয়ে গেছে, যে ইলেকট্রনটা অবশ্যই তার শেলে প্রবেশ করবে না। তুমি চিন্তা করো, একটা এতদিন স্থিতিশীল অবস্থায় ছিল, হ্যাঁ, স্থিতিশীল অবস্থা থেকে একটা অস্থিতিশীল অবস্থায় চলে গেছে ভাঙ্গনের মধ্য দিয়ে, সে কি তার আগের অবস্থায় ফিরতে পারবে? ফিরতে পারো না, কিছু টাইম লাগবে। হ্যাঁ, রিয়েল লাইফের সাথে তুমি রিলেট করে দিয়ে চিন্তা করতে পারো, এতদিন এ আর বি বন্ধনে আবদ্ধ ছিল, একসময় ভেঙে গেছে তারা, যে জাস্ট তখনই তো আর আগের মতো এ আগে যেরকম ছিল ওরকম থাকবে, এরকম তো হয় না, একটু টাইম লাগে, তাই না? বিয়েরও ঠিক ওরকম একটু টাইম লাগবে, সে তার ইলেকট্রনটা তার মাথার উপর নিয়ে বসে থাকবে, যাতে সে তাড়াতাড়ি চাইবে যে আরও কত তাড়াতাড়ি নতুন বন্ধন সৃষ্টি করা যায়, সেটা খুঁজে থাকবে ওই টাইমে, এও ওই খোঁজেই থাকবে। তো এই যে অবস্থার এখানে সৃষ্টি হলো, এটা তো অবশ্যই আমাদের মানে মানে রিয়েলিস্টিক নাম কিছু একটা দিতে হবে না? এইটাকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। কি বলা হয়? ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। তাহলে আমি যদি বলি যে ফ্রি রেডিক্যালটা কি? ফ্রি রেডিক্যাল হচ্ছে যখন কোনো সমযোজী বন্ধন সুষমভাবে ভেঙে যায়, সুষমভাবে, মানে জাস্ট এর একটা ইলেকট্রন ওই নিয়ে গেছে, ওর আর একটা ইলেকট্রন ওই নিয়ে গেছে, বা যে যতটুকু দিয়েছিল ততখানি নিয়ে চলে গেছে, তখন যে মানে যে মূলকটার সৃষ্টি হবে তাকে বলা হয় মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালটা বুঝতে পারছো? ফ্রি রেডিক্যাল হচ্ছে সর্বোচ্চ সক্রিয় কোনো একটা মূলক। ফ্রি রেডিক্যালের উপরে সক্রিয়তা হয় না সচরাচর, মানে তারা খুব খুব সক্রিয় অবস্থায় থাকে। হ্যাঁ, কেবল ভাঙছে, সক্রিয় থাকবে, এখন খুবই স্বাভাবিক। হ্যাঁ, তুমি অবস্থায় চাইলে তাকে ইচ্ছা মানে তাকে তো যা ইচ্ছা তাই করতে পারবে আর কি, বিক্রিয়ার স্বার্থে। হ্যাঁ, অবশ্যই বাস্তব জীবনে না। হ্যাঁ, এখানে তাহলে কি বলবো, এরা হচ্ছে সক্রিয়, এরা মানে খুবই সক্রিয়। নর্মালি যদি একটা ক্যাটায়ন অ্যানায়ন দিতাম আমি, তার চেয়ে একটা ফ্রি রেডিক্যাল অধিক সক্রিয় হয়ে থাকে বিক্রিয়ার জন্য। সুষম ভাঙ্গন বুঝতে পারছো? এবার 2 নাম্বার হচ্ছে আমার কি আছে, বিষম ভাঙ্গন আছে। বিষম ভাঙ্গন, এখন বিষম ভাঙ্গনটা অ্যাকচুয়ালি কীরূপ হয়? বিষম ভাঙ্গন মানে আমার ইলেকট্রনগুলোর একটু চেঞ্জ হবে, যেগুলো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ হবে। আমি একটু কার্বন নিয়ে আসি এবার এই জায়গাতে। হ্যাঁ, কার্বন ধরো আমার এইটা হচ্ছে আমার কার্বন, এর সাথে একটা মূলক এ যুক্ত আছে, এখানে আমার বিষম ভাঙ্গন হচ্ছে। আচ্ছা, কেন এই বিষম ভাঙ্গন হবে? বিষম ভাঙ্গনটা কেন হবে
এখানেও তো বন্ড ক্রিয়েট করাই ছিল, এখানেও তো বন্ড ক্রিয়েট করেই আসছে। আমি তোমাকে বললাম যে এইখানে দুইটা কেস, আমি বলতেছি যে ভাই এখানে আমি বললাম যে এ এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। কি বললাম? এ এর ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা ফার্স্ট এবার চ্যাপ্টার 3-তে শিখছি যে যৌগের তড়িৎ ঋণাত্মকতা মানে কোনো মৌলর যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তার মানে কি তার শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটা বেশি, তাই না? তার মানে এ কী করবে, কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত যে ইলেকট্রন, ওই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে সে টানবে। তাহলে কি হবে, এদের মধ্যে যে ভাঙনটা হবে তখন সেটাতে এইটা মানে ইলেকট্রনগুলো বেশি থাকবে তোমার কার দিকে, এর দিকে থাকবে না, এর দিকে কিন্তু থাকবে। তাহলে এখানে দেখো বিষয়টা খেয়াল করো, আমি একটা জিনিস এখানে উপলব্ধি করতে পারলাম যে আমি এই জায়গায় এসে পাবো হচ্ছে এইটা কিছুটা নেগেটিভ হবে, এই কিছু নেগেটিভ হবে, আর আমার এই সিটা কী হবে বলো তো, কিছু পজিটিভ হবে। ওকে, পার্শিয়ালি দেওয়া যায়, বা এখানে আমরা কিন্তু নর্মালি এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে আচ্ছা ফ্রি রেডিক্যাল বিষয়টা আরেকটু বলো, এখানে ডট দিয়ে কিন্তু আমি ইলেকট্রন বোঝাইছি বা ফ্রি রেডিক্যালি বোঝাইছি। এখন এরকম না যে ওখানে তোমার ডট সংখ্যার উপর ইলেকট্রনটা ডিপেন্ড করতেছে, ধর দুইটা হলে দুই দিবা না, ডট দিলেই হবে ফ্রি রেডিক্যাল। তো এর ইলেকট্রোনেগেটিভ বেশি ফলে এখানে কি হচ্ছে, এটা নেগেটিভ হচ্ছে। এইটা এক প্রকার, এটা হচ্ছে এক প্রকার বিষম ভাঙ্গন। দুই নাম্বার আরেক প্রকার বিষম ভাঙ্গন আছে। ধরো এবার এমন একটা মূলক যুক্ত আছে তার চেয়ে কার্বনের তড়িৎ ঋণাত্মকতাটাই বেশি। ধরো এরকম একটা কেস এবার হয়েছে বি, এখান থেকে আমার কি বিষম ভাঙ্গনে হবে, আমি বললাম যে এখানে বি এর তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কম, কার চেয়ে কম, সি এর চেয়ে কম। তাহলে এইখানে যখন এদের মধ্যে ভাঙ্গন হবে তাহলে আমি দেখব হচ্ছে যে আমার সিটা তখন কী হবে বলতো, পার্শিয়াল নেগেটিভ, আর বিটা হবে কি বলতো, পার্শিয়াল বা পজিটিভ, আর কি এক কথায় পজিটিভ হবে। এই যে দুইটা জিনিস আমি এখানে আঁকছি, এইটা আর এইটা, এই দুইটার কিন্তু নাম আছে। যদি কার্বনের ওপর এরকম পজিটিভ সৃষ্টি হয়, পজিটিভ বা ক্যাটায়নের সৃষ্টি হয়, তাকে আমরা বলি কার্বো ক্যাটায়ন। কি বললাম, এইটার নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন, আর এইটার নাম হচ্ছে কার্বানায়ন। ওকে, কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন, বুঝতে পারছো তো? এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক বিক্রিয়ার কৌশলের ভেতরে থাকে, যে কোনো একটা অর্গানিক বিক্রিয়া যখন হচ্ছে, জৈব বিক্রিয়া হচ্ছে, তার ক্রিয়া কৌশল আমরা সামনে যখন ব্যাখ্যা করবো, ক্রিয়া কৌশলের জন্য আলাদা একটা ক্লাসই রাখবো কোনো টপিক শেষে। অবশ্যই সাথে সাথে ক্রিয়া কৌশলটা বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো সাথে সাথে বলে দেবো। তো ক্রিয়া কৌশল যখন পড়বো তখন আমি এই কার্বোক্যাটায়ন কার্বানায়ন ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা নিয়ে আসবো, যে এই বিক্রিয়াটা ফ্রি রেডিক্যাল কৌশলে হয়, এই বিক্রিয়াতে কার্বোক্যাটায়নের উৎপত্তি হয়, এই বিক্রিয়াতে কার্বানায়নের উৎপত্তি হয়, তখন চিনতে হবে। তো এই যে কার্বানায়ন আর কার্বোক্যাটায়ন লিখলাম, এদের একটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে যে এদের স্থিতিশীলতা বা সক্রিয়তা তোমাকে বুঝতে হয়। যে কোনো কার্বানায়ন বা কার্বোক্যাটায়ন কতখানি স্থিতিশীল বা সক্রিয়, তোমাকে এটা কিন্তু মানে একটা মানে কোশ্চেন এখান থেকে হয়ে থাকে আর কি। কি বলবো, এটা আমাদের পড়তেও লাগবে, আমাদের তো মূলত পরীক্ষায় ভালো করতে হবে, তাই না? বা অ্যাডমিশনে, আলটিমেটলি অ্যাডমিশনে ভালো করতে হবে। তাহলে এখানে আমি যদি একটা তোমাকে হেডিং দিই, প্রথমে কার্বোক্যাটায়ন দিয়ে তোমাকে আমি বোঝাই, কার্বোক্যাটায়ন আমি তিনটেই বোঝাবো, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন আর ফ্রি রেডিক্যাল, তিনটেই দেখাবো আমি। ওকে, কার্বোক্যাটায়ন যখন সক্রিয়তা মেজার করবো, অ্যাকচুয়ালি কিন্তু এইখানে ডিগ্রি ওয়াইজ মেজার হয় এগুলো। কি ওয়াইজ? ডিগ্রি। মোটামুটি অর্গানিক বিক্রিয়া বা অর্গানিক যৌগের মধ্যে জিনিসগুলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা সবচেয়ে কম কারণ বিশিষ্টতাতে ব্যাখ্যা করা হয়। যেমন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পড়ছি বা জানি, সবাই তো শুনছি, বা 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। ডিগ্রি কথাটা কিন্তু আছে, উল্লেখ থাকে কিন্তু অলওয়েজ। ওকে, তো এখানেও ডিগ্রিটা তোমাকে মানতে হবে। এখন ডিগ্রি তুমি বুঝবা কেমনে? আমি ধরো 2টা যৌগ লিখছি বা 3টা যৌগ লিখতেছি, খেয়াল করো। সি এর সাথে 4 ডিগ্রি কিন্তু সচরাচর কাউন্ট করা হয় না, কারণ একটা অবশ্যই চলে গেছে না এখান থেকে। আমি এই একটা যৌগ লিখলাম তোমার এখানে, আমি এই আর একটা যৌগ লিখলাম, আমি এই একটা যৌগ লিখলাম, আর আমি এই একটা যৌগ লিখলাম। খেয়াল করো, এখানে আমি পজিটিভটা দিতেছি, গোল করে দাও, গোল করে দাও, গোল করতে হবে, পজিটিভ দিতেছি আমি। ওকে, এখানে তুমি সবগুলোকে হাইড্রোজেন দিতে পারো, সমস্যা নেই, হাইড্রোজেন দেওয়া যায়, হাইড্রোজেন দিতে পারো।
খেয়াল করো যে এই যে এখানে একটা কিছু যুক্ত ছিল যেটা আলাদা হয়ে গেছে, এই কার্বনের সাথে চারপাশে যতগুলো অ্যালকাইল গ্রুপ বিদ্যমান, ওকে, কেন্দ্রীয় কার্বন বা যে কার্বনকে তুমি ধরবা তার ডিগ্রি মেজারমেন্টের জন্য, ওই কার্বনের চারিদিকে যতগুলো অ্যালকাইল গ্রুপ বিদ্যমান সেটা তত ডিগ্রি কার্বন। ওকে, কার্বনের মানে কার্বনের যতগুলো যোজনী বা কার্বনের যোজনী যতগুলো অ্যালকাইল গ্রুপ আর গ্রুপ যুক্ত বা যোজনীতে যতগুলো আর গ্রুপ যুক্ত তা তত ডিগ্রি, বা ডিগ্রিটাকে আমি লিখেই দিই, তা তত ডিগ্রি কার্বন। তুমি খেয়াল করো এই কার্বনটা যদি আমি মেজার করি, হ্যাঁ এটা লেখা হয়েছে, হ্যাঁ এটা যদি মেজার করি, এর এখানে 1, এখানে 2, এখানে 3, পাশে 3টা আছে, আর একটা তো মূলকটা ছিল সেটা কি ওই বিষম ভাঙ্গন হয়ে চলে গেছে, ওটা পরে আসতেছে। ডিগ্রিটা বুঝেনি, ডিগ্রিটা সব জায়গায় লাগবে। তাহলে দেখো এর চারপাশে 3 পাশে 3টা অ্যালকাইল গ্রুপ আছে না, আমি কি বলতে পারি এটা একটা 3 ডিগ্রি কার্বন, এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, পজিটিভ তো কার্বোক্যাটায়ন। দেখো এর 2 পাশে 2টা আছে, তাহলে আমি কি বলতে পারি এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে বলবো যে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি। মূলত এই 3টে প্রকারভেদ হয়, আমি লাস্টটা নিচ্ছি কারণ কি ক্ষুদ্র সংখ্যাটা নিচ্ছি, মিথাইল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের সবচেয়ে ক্ষুদ্র যেটা আমি সেটাকে নিচ্ছি, এটা কি মিথাইল কার্বোক্যাটায়ন, এটা মিথাইল কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে বোঝা গেছে আমরা মানে এই ডিগ্রির মেজারমেন্টটা কেমনে করলাম। ডিগ্রি মেজারমেন্টটা সহজ, কঠিন কিছু না, অনেকে অনেক সিস্টেমে ক্যালকুলেট করে, এটা আমার কাছে প্রিফারেবল মনে হয়। এবার আমার কোশ্চেন হচ্ছে যে এর ভেতরে স্থিতিশীলতা বা সক্রিয়তা কার বেশি। এই জায়গায় একটা কনসেপ্ট থাকে অলওয়েজ, যে হাইপার কনজুগেশনের একটা কনসেপ্ট এখানে ইউজ হয়। কি বললাম? হাইপার কনজুগেশন। এইটা আমি এখন তোমাদেরকে বলবো না, কারণ এইটা বলার আগে আমাকে কিছু টপিকস ক্লিয়ার করতে হবে, যেটা এখন বোঝালে তোমাদের জন্য একটু মানে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট বললাম যে এখানে কিছু হাইপার কনজুগেশনের কনসেপ্টটা ইউজ হয়, তুমি মানে লেকচার দেখতে থাকো, লাস্ট মানে কিছু টাইম পর পাবো, মানে যখন আমরা অ্যারোমেটিক যোগ শুরু করবো না, অ্যারোমেটিকের টাইমে এটা বোঝাবো। এর মিডিলে এটার কোনো কাজ নাই, এটার মানে কিছু কথা আছে হাইপার কনজুগেশন। তোমরা কিন্তু অলরেডি আলফা কার্বন, আলফা হাইড্রোজেন বুঝছো। হাইপার কনজুগেশনের কথা মতো এরকম যে যৌগে আলফা হাইড্রোজেন বেশি তার স্থিতিশীলতা বেশি, যেখানে আলফা হাইড্রোজেন বেশি, আলফা এইচ বেশি হলে স্থিতিশীলতা বেশি। ওকে, দেখে নো বন্ডিং রেজোনেন্স বলে, নো বন্ডিং রেজোনেন্স। এই তো এই ওয়ার্ডগুলো তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ রেজোনেন্স স্ট্রাকচার তোমরা এখনো যেহেতু আমার কাছে দেখোনি, হয়তো দেখছো বাট আমার কাছে হয়তো দেখোনি এখনো, তো ওই জন্য আমি এখানে এটা জাস্ট একটু তোমাকে উল্লেখ করে দিলাম, বাট আমি কনসেপ্ট দিয়ে বোঝাবো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। আমরা একটা জিনিস শিখছিলাম, যখন কোনো একটা অ্যালকাইল গ্রুপ নেই, টটোমারিজম আমরা পড়ছি যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ, এটা মনে রাখো। আর একটা জিনিস খেয়াল করো, ধরো এই জিনিসটা আমি সক্রিয়তা মেজার করতে চাই, এইখানে আমি এদের কি বললো সক্রিয়তা মেজার করব। সক্রিয়তা ভাই এগুলো অনেকবার ইন্টার অ্যাডমিশন এমসিকিউতে আসছে, শোনো ভালো করে, ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। সক্রিয়তা, ধরো একজন ভালো মানুষ, ওই ভালো মানুষের আমি মানে সক্রিয়তা বলতে ওর আমি কি চাই, মানে সক্রিয়তা মানে তার আর কি তার ভ্যালুয়েশনটা আমি মেজার করতে চাই। তা আমি কি দেখব, সে ভালো মানুষটা কত ভালো কাজ দুনিয়াতে করছে বা করতেছে, সেটার উপর বেস করে তাকে আমি বলবো যে এই কত ভালো মানুষ, নর্মালি আর কি যদি আমি বিষয়টা চিন্তা করতে চাই। এখন এখানে ধরলাম পজিটিভ, এটাই একটা ভালো মানুষ, তাহলে এই জিনিসটার মানে সক্রিয়তাটা নির্ভর করে কি তার পজিটিভ কাজের ওপর, তাই না? তার পজিটিভ কাজের ওপর। তাহলে এইখানে খেয়াল করো তো, এটা তো কার্বনটা পজিটিভ, যে কেন্দ্রীয় কার্বন তাকেই তো আমার হিসাব মেজার করতে হবে। এখানে এই কার্বনকে দেখে তো লাভ নাই, আমার এই কার্বনটাকে দেখতে হবে যে তার পজিটিভ চার্জটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি বেশি হয় সে অধিক সক্রিয়, যদি কম হয় সে কম সক্রিয়। দেখো এখানে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, খেয়াল করো, আমি কথাগুলো বলছি এর আগেও। অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ, আর হচ্ছে ইলেকট্রন দানকারী। ওকে, তাহলে এইখানে
তিনটা অ্যালকাইল গ্রুপ তাকে ইলেকট্রন দান করতেছে। এই যে ইলেকট্রন দান করতেছে তিনটা অ্যালকাইল গ্রুপ, এটাকে বলা হয় হাইপার কনজুগেশন বা নো বন্ড রেজোনেন্স। সিএইচ যে বন্ড, সিএইচ যে বন্ড, এই সিএইচ বন্ড থেকে ইলেকট্রন আসতেছে এই জায়গায় অ্যাকচুয়ালি। ওকে, এটাই তো আলফা হাইড্রোজেন না? এই কার্বনের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা এইচ। মানে এখানে মোট 9টা আলফা এইচ আছে, এখানে 6টা আলফা এইচ আছে, এখানে 3টা আলফা এইচ আছে, এখানে একটা আলফা এইচ নাই। ওই বুঝতে পারছো কথাটা? এখানে মোট 9টা আলফা এইচ, 1 2 3 3 3 9টা আলফা হাইড্রোজেন আছে। ওকে, এই যে সিএইচ বন্ড থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন যাচ্ছে, এটাই হাইপার কনজুগেশনের একদম বেসিক কথাবার্তা। তাহলে কি এখানে মোট 3টা মিলে ইলেকট্রন দান করতেছে। খেয়াল করো, ভালো করে শোনো, 3টা মিলে তোমার কাছে ধরো 10 টাকা আছে, 3 জন 3 করে 9 টাকা নিয়ে নিল, তাহলে আর 1 টাকা থাকলো। পজিটিভ চার্জ তার বেশি না কম? এখানে তার প্লাস ভির মাত্রা বেশি না কম? এখানে তার প্লাস ভি, এগুলো সব মুছে দিলাম আমি ভাই। হ্যাঁ, এগুলো সব তুলছো আশা করি, তুলে নাও, না হলেও তো ভিডিও থাকতেছে, করে তুলে নাও। এখানে তার প্লাস ভির মাত্রা অবশ্যই কি প্লাস ভি কমে গেল, প্লাস ভি কমে গেল। ক্লিয়ার? এবং সক্রিয়তা, এটা সক্রিয়তা লিখবো আমরা। এখানে ওকে 2টা মিলে দান করতেছে, তাহলে আগের চেয়ে একটু কম কমবে, কিন্তু তাও কমবে। আগের চেয়ে একটু কম কমবে না? আগে 3 জন নিচ্ছিল, মানে নেওয়া বলতে প্লাস থেকে নেওয়া, তুমি উল্টাভাবে চিন্তা করতে পারো। তাহলে এখানে ইলেকট্রন আরও বেশি নেগেটিভ আসতেছে তার কাছে। নেগেটিভ এখানে 3টা আসছিল, এখানে 2টা আসছে, তাহলে কি 3 ডিগ্রি অপেক্ষা কম কমবে, 3 ডিগ্রি অপেক্ষা কম কমবে, কিন্তু কমবেই। এখানে কি, এখানে একজনটাকে দান করতেছে নেগেটিভ ইলেকট্রন, তাহলে এখানে কি এটা 2 ডিগ্রি অপেক্ষা কমবে, 2 ডিগ্রি অপেক্ষা কম কমবে, কিন্তু কমবে। মিথাইল কার্বোক্যাটায়নে যদি আমি যাই, দেখবো যে এর অ্যাকচুয়ালি কেউ ইলেকট্রনকে দিচ্ছেও না, কেউ নিচ্ছেও না। তার মানে কি, সে এখানে যা ছিল তাই, মানে সর্বোচ্চ সবগুলোর ভেতরে সর্বোচ্চ কমে বলতে সর্বোচ্চ প্লাস ভি, এখানে প্লাস ভি সর্বোচ্চ। আমি একটু আগে বললাম যে ভালো মানুষ তার ভালো কাজের মেজারমেন্টে তার সক্রিয়তা আমরা মেজার করি। এখানে ভালো মানুষের ভালো দিক হচ্ছে প্লাস ভির মাত্রা। মিথাইল কার্বোক্যাটায়নে সর্বোচ্চ পজিটিভ চার্জ নিয়ে আছে, তাহলে কি আমি বলতে পারি না যে এখানে সবচেয়ে সক্রিয় মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 2 ডিগ্রি, তারপরে এই 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে এই। চিত্রটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? খুবই সহজ জিনিস, বোঝা গেছে? যদি বলে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম লিখো, তাহলে মিথাইল সর্বোচ্চ, তারপর এইটা ওইটা। ওকে, এবার আমি হাইপার কনজুগেশনের কথা যখন বললাম, তাহলে স্থিতিশীলতা একটু আসে। স্থিতিশীলতা, আচ্ছা, এখানে সবাই একটু উল্টাপাল্টা করে দাও, যখন এমসিকিউ সলভ করো বা লিখতে যাও একটু উল্টাপাল্টা করে ফেলো। যে সর্বোচ্চ সক্রিয় তার স্থিতিশীলতা কম না বেশি? উল্টা না কেসটা? যে সক্রিয় সে তো অবশ্যই অস্থিতিশীল, সে কোনো না কোনো কিছুর সাথে রিয়েক্ট করতে চাই, সে তো স্থিতিশীল হতে পারবে না। তাহলে যে সক্রিয় বেশি তার স্থিতিশীলতা কম, রাইট? যে সক্রিয় বেশি তার স্থিতিশীলতা কম। তাহলে আমি এখানে যদি কেস উল্টাই, তাহলে আমি বলবো যে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্থিতিশীল, তারপর একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। স্থিতিশীলতা, আর এটা আমরা কি বলতেছিলাম, হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি, কারণ আলফা এইচ এখানে বেশি, আলফা এইচ বেশি হলে স্থিতিশীলতা বেশি হয়। ওকে, আলফা হাইড্রোজেন যত বেশি স্থিতিশীলতা তত বেশি। ক্লিয়ার? আলফা এইচ বেশি। ওকে, এইটা হচ্ছে ঘটনা। স্থিতিশীলতা বুঝতে পারছি। এখন আমরা আসি হচ্ছে, এটা মুছে দিলাম ভাই, আমরা এবার আসি হচ্ছে একটু কার্বানায়নে। একটা বুঝে গেছো না, আবার এগুলো এমনিই হয়ে যাবে। আমরা এবার একটু কার্বানায়নটাকে একটু হিসাবে আনি। আমাদের কার্বানায়ন কেসটা ওইটাই, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আমি একটার জন্য একটু বোঝাই দিই। এখানে জাস্ট কি হবে বলো তো, CH3 এখানে একটা মাইনাস, CH3 এখানে একটা মাইনাস, CH3H এখানে একটা মাইনাস, মিথাইল। ওকে, ভেরি গুড, সমস্যা নেই। আমি আবার কি বলতেছি, সক্রিয়তা
খেয়াল করো কার্বোক্যাটায়নের জন্য কিন্তু হাইপারপজিশনের ফর্মুলা যেটা ছিল এখানেও সিমিলার থাকবে, কিন্তু আমার চার্জ ভিন্ন, কিন্তু চেঞ্জ আসবে একটু। ইলেকট্রন তো দিতেছে, CH1 হাইড্রোজেন ইলেকট্রন দান করবে, এখানেও দান করার ফলে কি হয় দেখো, এই আমি ধরলাম এক খারাপ লোক একটা, ধরো এলাকার মধ্যে একটা বড় মাপের গ্যাংস্টার বা চোরই ধরি, একটা চোর বা ডাকাতের নাম ফুটে কেমনে, সে কত বড় ডাকাতি করলো বা চুরি করলো, তাই কি না? তো এখানেও তাই ধরবো আমি, তার মাইনাস চার্জ যেখানে যত বেশি হবে সে সক্রিয়। এখানে আবার ওইটার মতো চিন্তা করো না যে যার প্লাস ভির মাত্রা বেশি সে সক্রিয়, এরকম না। তাহলে তুমি এখানে চিন্তা করতে হবে যার মাইনাসের মাত্রা কম সে সক্রিয়, উল্টা হলো, কিন্তু তো উল্টা হলো। এখানেও দেখতে হবে যার মাইনাস ভির মাত্রা বেশি সে অধিক সক্রিয়, ওকে। তাহলে কি লিখবো আমি এখানে দেখো তো, এবার খেয়াল করো, এখানেও একে তিনটা মিলে ওই তো ইলেকট্রন দান করতেছে, নো মোল রেজোনেন্স, তিনটা মিলে ইলেকট্রন দান করতেছে, অ্যালকাইল গ্রুপ যেভাবে কাজ করে। একে দুইটা মিলে ইলেকট্রন দান করতেছে, একে একটা দান করতেছে, একে দান করার কেউ নাই। তুমি খেয়াল করো, এবার সক্রিয়তা লিখছি কিন্তু আমি উপরে কিন্তু আমি সক্রিয়তা লিখছি, আগেরটাতে কিন্তু আগে তো সক্রিয়তা লিখছিলাম মনে হয়, হ্যাঁ সক্রিয়তা লিখছিলাম, স্থিতিশীলতা তো পরে। খেয়াল করো সক্রিয়তা, এখানে দেখো এর আগে ছিল হচ্ছে 10 টাকা, একে আরো 3 জন মিলে 9 টাকা দিল, তাহলে তার এখন টাকা বেড়ে গিয়ে 19 হয়ে গেছে। কিন্তু এরও 10 টাকা ছিল, একে 2 জন মিলে দিল, তাহলে 16 টাকা হলো। এরও 10 টাকা ছিল, একে একজন মিলে 3 টাকা দিল, 9 টাকা হলো, 13 টাকা হলো। এর কিন্তু 10 টাকা 10 টাকায় থেকে গেল, বাড়েও নি কমেও নি। তাহলে বাড়ছে কার? 3 ডিগ্রির, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল। কথাটা কি বুঝতে পারছো না? পারো নাই? একদম সহজ কথা। তাহলে আমি বলবো 3 ডিগ্রির হচ্ছে C- সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল। খুবই সহজ কথাবার্তা। কিন্তু স্থিতিশীলতা কি উল্টা, ওকে, স্থিতিশীলতাটা সক্রিয়তার উল্টা। এবার আসি হচ্ছে ফ্রি রেডিক্যাল। একটু ফ্রি রেডিক্যালটা আমি একটু আলাদাভাবে বলতেছি, কারণ হচ্ছে এটা মানে বাকিগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, ফ্রি রেডিক্যাল কিন্তু অলওয়েজ সবচেয়ে সক্রিয় বলছিলাম, কিন্তু ফ্রি রেডিক্যাল হচ্ছে সবচেয়ে সক্রিয়। কিন্তু এর মধ্যে খালি স্থিতিশীলতার ক্রমটা আমার বিচার করতে হয়, স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতা, ওকে। স্থিতিশীলতার ক্রম আসলে এখানে আবার আমার ওই হাইপার কনজুগেশনটা চলে আসবে, মানে যার আলফা এইচ বেশি সে বেশি সুস্থিত, আলফা এইচ বেশি হলে বেশি সুস্থিত। সেই হিসেবে যদি আমি যাই, তাহলে আমি চিন্তা করলে খুব ইজিলি দেখতে পাবো যে আমার 3 ডিগ্রি যে মুক্তমূলক আছে, তারপরে আমার যে 2 ডিগ্রি মুক্তমূলক আছে, তারপর যে আমার 1 ডিগ্রি মুক্তমূলক আছে, তারপর যে আমার মিথাইল মুক্তমূলক আছে, এর ভেতরে আমি দেখতে পারতেছি যে এখানে মোট 9টা আলফা এইচ আছে, 9টা আলফা হাইড্রোজেন বিদ্যমান, এখানে 6টা আলফা হাইড্রোজেন বিদ্যমান, এখানে 3টা আলফা হাইড্রোজেন বিদ্যমান। তার মানে বলতে পারবো যে এখানে মানে হাইপারকনজুগেশনের নিয়ম অনুসারে, নিয়ম বলতে হাইপারকনজুগেশন আমাদের তো আমি মানে বিলিভ করো কথাটা, ওকে, আমি হাইপারকনজুগেশন বোঝাবো যখন আবেশীয় ফল মেসমেরিক ফল আসবে ওই টাইমটাতে। এখানে আমার মনে হলো যে এখানে দেখানো দরকার, আমি জাস্ট বলতেছি এগুলো থেকে MCQ হয়, জাস্ট MCQটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ফ্রি রেডিক্যালের সুস্থিতি হচ্ছে 3 ডিগ্রির বেশি, তারপর এর কার্বোক্যাটায়নের জন্য প্রযোজ্য, বাট কার্বানায়নের ক্ষেত্রে একটু প্রযোজ্যতা এর কম হয়ে থাকে, কার্বানায়নের ক্ষেত্রে, কারণ ওখানে অলরেডি ইলেকট্রন বিদ্যমান, আর কার্বোক্যাটায়ন হচ্ছে পজিটিভ, এই কারণে, কারণ আলফা হাইড্রোজেন ইলেকট্রন দান করতেছে। খুব সহজ কথা। তাহলে এটা একটা ঘটনা গেল। এরপর আর একটা বিষয় দাঁড়াচ্ছে যে আমার ওইদিকে কার্বানায়ন বা কার্বোক্যাটায়ন, আমি কিন্তু দেখলাম যে যার তড়িৎ-ঋণাত্মকতাটা বেশি হচ্ছে ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার মানে যদি এখানে কোনোভাবে ইলেকট্রন ওইগুলো জায়গায় যদি ইলেকট্রন দানকারী গ্রুপ না থাকে, যদি গ্রহণকারী গ্রুপ থাকে, সে অনুসারে কিন্তু আমার চেঞ্জ হবে। অ্যালকাইল গ্রুপই ইলেকট্রন দান করতেছে, কিন্তু তার ওপর বেস করে আমি অন্য কথাগুলো বলতেছি। কিন্তু ওখানে এমনও হতে পারতো যে অ্যালকাইল গ্রুপ তো ইলেকট্রন দান করে, দানকারী গ্রুপ না থেকে ইলেকট্রন গ্রাসী কোনো গ্রুপ আছে, তাহলে সে অনুসারে কিন্তু আমার সক্রিয়তাটা চেঞ্জ হতো। এটা মানে ভ্যারি করে, তুমি কনসেপ্টটা বুঝতে পারছো, সেটাই ইনাফ। তাহলে আমি এটাকে সুস্থিতির ক্রম লিখলাম। সুস্থিতির ক্রম হচ্ছে 3 ডিগ্রি সুস্থ সবচেয়ে, 3 ডিগ্রি
মানে সুস্থিতির ক্রমটা হচ্ছে ফ্রি রেডিকেলের জন্য কিন্তু আলাদাভাবে দেখাচ্ছি আমি 1 ডিগ্রি তারপর মিথাইল, এটা হচ্ছে স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতা। ওকে, তাহলে নাও আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ওকে।